আজকে আমরা ঠিক এমনই একটা ঘটনা নিয়ে কথা বলবো যেখানে একটা বিতর্কিত পোস্ট শুধু দেশের রাজনীতিকেই নাড়িয়ে দেয়নি, বরং আধুনিক তথ্যযুদ্ধের এক কঠিন বাস্তবতাকে সবার সামনে নিয়ে এসেছে। সবকিছুর শুরু কিন্তু হয়েছিল ঠিক এমনই একটা পোস্ট দিয়ে। দেশের অন্যতম প্রধান একজন রাজনীতিক নেতার ভেরিফাইড সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে করা এই পোস্টটা মুহূর্তের মধ্যে দেশ জুড়ে বিতর্কের আগুন জ্বালিয়ে দেয়। আর এরপর যা হলো তা এক কথায় অবিশ্বাস্য। দেশের প্রধান বিরোধী দলগুলো যেভাবে কর্মসূচি ঘোষণা করল, তাতে মনে হচ্ছিল তারা যেন ঠিক এমন একটা সুযোগেরই অপেক্ষায় ছিল। সবকিছু ছিল একেবারে নিখুঁতভাবে সমন্বিত। কিন্তু আসল নাটকটা শুরু হয় এর ঠিক ২৪ ঘণ্টা পর। ঘটনাটা এমন একটা মোড় নেয় যা কেউ কল্পনাও করতে পারেনি। দলটি একটা জরুরি সংবাদ সম্মেলন ডাকে, আর সেখানেই তারা এক বোমা ফাটাল। তাদের দাবি, এটা নাকি কোনো সাধারণ ভুল ছিল না, বরং এটা ছিল একটা পরিকল্পিত সাইবার অ্যাটাক। এই একটা দাবিতেই পুরো ব্যাপারটা কেমন যেন রহস্যময় হয়ে উঠল। তো প্রশ্নটা হচ্ছে, যদি পার্টি নিজে পোস্টটা না করে থাকে, তাহলে করলটা কে? আর তাদের আসল উদ্দেশ্যই বা কী ছিল? আচ্ছা, তারা প্রমাণ হিসাবে কি দেখালো? তাদের আইটি এক্সপার্টরা বলছিল যে তারা একটা ডিজিটাল ট্রেইল খুঁজে পেয়েছে। ব্যাপারটা নাকি ঘটেছে ৩ ধাপে। প্রথমে একটা ফিশিং লিঙ্ক পাঠিয়ে পাসওয়ার্ডটা হাতিয়ে নেওয়া হয়। এরপর একদম নতুন একটা আইপি অ্যাড্রেস থেকে লগ করে সেই বিতর্কিত পোস্টটা করা হয়, আর কাজ শেষ হওয়া মাত্রই ডিলিট। একেবারে নিখুঁত পরিকল্পনা, তাই না? আর সবচেয়ে অবাক করার মতো বিষয় কি জানেন? পোস্টটা লাইভ ছিল মাত্র ১ মিনিট। হামলাকারীদের উদ্দেশ্য পোস্টটা বেশিক্ষণ রাখা ছিল না। আসল প্ল্যানটাই ছিল, পোস্ট করো, সাথে সাথে স্ক্রিনশট নাও, আর সেই স্ক্রিনশটটাকেই প্রোপাগান্ডার অস্ত্র হিসেবে ব্যবহার করো। কিন্তু গল্পের সবচেয়ে বড় টুইস্টটা আসে এরপর। তাদের দাবি, এই ডিজিটাল ট্রেলের উৎস খোদ রাষ্ট্রপতির কার্যালয়। ভাবা যায়, এই একটা অভিযোগে কিন্তু পুরো খেলার মোড় ঘুরে গেল। আচ্ছা, এক মুহূর্তের জন্য ধরে নেওয়া যাক অ্যাকাউন্টটা হ্যাকই হয়েছিল, কিন্তু শুধু এটা প্রমাণ করলেই কি সব সমস্যার সমাধান হয়ে যায়? এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হবে। একদিকে দেখুন, আক্রমণটা ছিল ঝড়ের বেগে একেবারে সমন্বিত আর পরিকল্পিত, আর অন্যদিকে তাদের প্রতিরোধ কচ্ছপের মতো ধীর, প্রতিক্রিয়াশীল। আক্রমণ আর প্রতিরক্ষার মধ্যে কৌশল আর গতির এই যে একটা বিশাল ফারাক, এটাই ছিল আসলে মূল সমস্যা। কারণ তথ্যযুদ্ধে যে আগে চাল দেয়, খেলাটা অনেকটাই তার নিয়ন্ত্রণে চলে যায়। ব্যাপারটা অনেকটা ফুটবল খেলার মতো, তাই না? ডিফেন্স করে হয়তো গোল বাঁচানো যায়, কিন্তু ম্যাচ জেতা যায় না। ততক্ষণে যা ড্যামেজ হওয়ার তা তো হয়েই গেছে। দলটা যখন তাদের সব প্রমাণ নিয়ে হাজির হলো, তার অনেক আগেই কিন্তু মানুষের মনে একটা নেতিবাচক ধারণা গেঁথে গিয়েছিল। আর এই পুরো ঘটনাটা আমাদের আধুনিক রাজনীতির এক নতুন অদৃশ্য যুদ্ধক্ষেত্রের সাথে পরিচয় করিয়ে দেয়, যাকে বলা হয় পারসেপশন গেম বা উপলব্ধির খেলা। আজকের যুগে রাজনৈতিক লড়াইটা কিন্তু শুধু তথ্য বা প্রমাণ নিয়ে না। আসল লড়াইটা হলো মানুষের বিশ্বাস আর আবেগ নিয়ে। যে পক্ষ মানুষের মনে নিজের গল্পটা গেঁথে দিতে পারে, দিন শেষে কিন্তু জয়টা তাদেরই হয়, সত্যিটা যার কাছেই থাকুক না কেন। এই উপলব্ধির খেলার দুটো সম্পূর্ণ ভিন্ন ফলাফলের উদাহরণ কিন্তু আমরা দেখতে পাই। একদিকে মিশরের মোহাম্মদ মুরসি, যিনি হয়তো সৎ ছিলেন, কিন্তু প্রতিপক্ষের ছড়ানো গুজব আর নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে কার্যকরভাবে লড়তে পারেননি। তিনি সত্যটা তুলে ধরতে চেয়েছিলেন, কিন্তু উপলব্ধির খেলা হেরে গিয়ে জনসমর্থন এবং ক্ষমতা দুটোই হারান। আর অন্যদিকে তুরস্কের এরদোয়ান, যিনি এই খেলার নিয়মটা খুব ভালো বোঝেন। মিডিয়ার ওপর নিয়ন্ত্রণ আর শক্তিশালী ন্যারেটিভ তৈরির মাধ্যমে তিনি বারবার তথ্যযুদ্ধ জিতে নিজের ক্ষমতা ধরে রাখতে পেরেছেন। এই দুজনের পার্থক্যই দেখিয়ে দেয়, এই খেলায় টিকে থাকতে হলে শুধু সৎ হলেই চলে না, কৌশলীয় হতে হয়। তাহলে এই পুরো বিশ্লেষণ শেষে দলটির জন্য করণীয় কি? দুটো পরিষ্কার পরামর্শ উঠে আসে। প্রথমত, গুজব মোকাবেলায় একটি র্যাপিড অ্যাকশন টিম তৈরি করা, যারা ঘটনার সাথে সাথেই সঠিক তথ্য দিয়ে পাল্টা জবাব দিতে পারবে। আর দ্বিতীয়ত, এমন এক মিডিয়া কৌশল ডিজাইন করা যা শুধু আত্মরক্ষার জন্য নয়, বরং নিজেদের ন্যারেটিভ বা বয়ান তৈরি করতেও সাহায্য করবে। আজকের এই নতুন রাজনৈতিক বাস্তবতায় টিকে থাকতে হলে এই দুটোই কিন্তু অপরিহার্য। সব শেষে এই পুরো ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আজকের এই আধুনিক রাজনীতির খেলায় শেষ হাসিটা কে হাসে? যার কাছে সত্যিটা আছে সে, নাকি যার গল্পটা সবচেয়ে বেশি জোরালো?